নমস্কার বন্ধুরা, আজকে আমাদের টপিক তুলসী গাছের শীতকালে আমরা কিভাবে যত্ন করব। শীতকাল আস্তে আস্তে কিন্তু আমাদের তুলসী গাছ শুকোতে শুরু করে এবং অনেকেরই গাছ কিন্তু এই সময় শুকিয়ে যায় যদি আমরা সেই গাছকে ঠিকঠাক কেয়ার না করি। এই সময় আমাদেরকে কিন্তু কিছু বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে যদি আমরা তুলসী গাছকে সারা বছর বাঁচিয়ে রাখতে চাই। নভেম্বর মাস শুরু হতে হতেই কিন্তু টেম্পারেচার ডাউন হতে থাকে এবং এই সময় থেকে কিন্তু তুলসী গাছের পাতা কিন্তু ঝরতে থাকে এবং তুলসী গাছের পাতা যদি ঝরে যেতে শুরু করে তাহলে কিন্তু এই গাছকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। কারণ পাতা যখন ঝরে পড়ে তখনই কিন্তু এই গাছের প্রবণতা 90% বেড়ে যায় গাছের ডাল শুকিয়ে যাবার এবং শুকনো ডাল থেকে গাছের ডাইব্যাক হয়ে পুরো গাছ মরে যাবার। তাই শীতকাল শুরু হবার আগে আমাদের কিন্তু এই নভেম্বর মাস থেকে কিছু বিশেষ সতর্কতা গ্রহণ করতে হবে। এই ভিডিওতে আজ আমি 10টা টিপস নিয়ে আলোচনা করব, যে 10টা টিপস যদি আমরা সঠিকভাবে মেনে চলি তাহলে কিন্তু তুলসী গাছ কখনো শুকোবে না, এই গাছের কোনো ক্ষতি হবে না, কিন্তু গাছ সারা বছর জীবিত থাকবে এবং পরের বছরও কিন্তু এই গাছটাকে আমরা ঠিকঠাকভাবে বৃদ্ধি করতে পারবো। এই সেই 10টা টিপস তা জানতে এবং বুঝতে হতে গেলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। ফার্স্ট আমাদের যে পরিচর্যাটা করতে হবে বা যে টপিকটাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে, যখন শীতকাল শুরু হচ্ছে এই সময় দাঁড়িয়ে আমরা কোনো ধরনের নার্সারি থেকে গিয়ে এই তুলসী গাছের চারা গাছ কিনে আনবো না, কারণ এটা কিন্তু এই গাছের পারফেক্ট সময় না রিপোর্টিং করার বা নতুন চারা গাছ রোপণ করার। চেষ্টা করবে যতটা পারো অ্যাভয়েড করার চেষ্টা করবে যে এই সময় আমরা নতুন চারা গাছ কিনে আনবো না। যদি কেউ চারা গাছ কিনে এনে থাকো বা কারো কাছে স্টক আছে তাহলে সেটাকে রোপণ করার জন্য কিন্তু কখনোই তোমরা তার যে রুট বলটা হয়, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার একটা নতুন চারা গাছ, তো এই যে রুট বল মানে হচ্ছে এই যে রুট বলটা রয়েছে এটা যখন আমি এই পাত্র থেকে একটা বড় পাত্রে শিফট করব তখন কিন্তু এই রুট বল যাতে কোনো কারণে ভাঙা না যায়, যেরকম আছে সেরকম বের করে তোমরা নতুন পাত্রের মধ্যে বসিয়ে দেবে। তাহলে হবে কি, তোমাদের শেকড়ের মধ্যে কোনো স্ট্রেস পড়বে না, যার জন্য কিন্তু গাছ কখনো ক্ষতি হবে না। এবং চেষ্টা করবে এইভাবে গাছকে রিপোর্টিং করার। এবং সবথেকে বড় সেটা হচ্ছে যে চেষ্টা করবে এই সময় অ্যাভয়েড করার যে আমরা এই সময় কোনো ধরনের চারা গাছ কিনবো না। দ্বিতীয় পদক্ষেপ আমরা যেটা গ্রহণ করব সেটা হচ্ছে যে এই সময় কিন্তু পারফেক্ট সময় গাছকে রিপোর্টিং করা। তাই যারা ভাবছো বড় গাছ হোক বা আমাদের বাগানের মধ্যে ছোট গাছই হোক, তোমরা যদি সেই গাছগুলোকে রিপোর্টিং করতে চাও তাহলে কিন্তু এই সময় রিপোর্টিং করতে পারো। শুধু রিপোর্টিং করার সময় মাথা রাখবে যে এর রুট বল যাতে ভেঙে না যায়, কারণ রুট বল ভেঙে গেলেই কিন্তু গাছ কিন্তু স্ট্রেসে চলে যাবে এবং তার কিন্তু পাতা হলুদ হতে থাকবে এবং পাতাগুলো কিন্তু ঝরে যেতে থাকবে। তাই চেষ্টা করবে যখন তোমরা সেই গাছকে রিপোর্টিং করছো তখন এই যে পাত্র রয়েছে এই পাত্র থেকে বের করে কিন্তু সঙ্গে সঙ্গে অন্য পাত্রে শিফট করে দেবে। এই যে রুট বলটা রয়েছে এই রুট বল কোনো কারণে যাতে ভাঙা না যায়। এবং এই সময় একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে কি প্রুনিং। আমরা কিন্তু অনেক সময় গাছকে ঘন করার জন্য বা তুলসীজির গাছকে বট গাছের মতো ঘন করার জন্য এই যে স্টেম প্রুনিংগুলো করি, এই যে এখান থেকে প্রুন করে দিলে পরে আমাদের কিন্তু গাছ ঘন হতে শুরু করবে। অ্যাভয়েড করবে শীতকালে, যেহেতু এই গাছের একটা রেস্ট পিরিয়ড তাই এই সময় কিন্তু এই গাছকে বাড়তি কোনো পরিচর্যা না করে আমরা নর্মালভাবে পরিচর্যা করব। স্টেম প্রুনিং আমরা এই সময় অ্যাভয়েড করব, শুধুমাত্র যাদের রিপোর্টিংয়ের প্রয়োজন আছে তারা রিপোর্টিং করে নেবে। চতুর্থ যে পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে শীতকালের সময় কিন্তু আমরা তুলসী গাছের মধ্যে এই যে যতগুলো দেখতে পাচ্ছ, দেখো এখানেও একটা আমার তুলসী গাছ রয়েছে, এখানে বড় তুলসী গাছ যেটা অলরেডি কিন্তু ড্রাই হওয়া শুরু হয়ে গেছে এবং তার সঙ্গে কিন্তু এখানে আরেকটি তুলসী গাছ রয়েছে। তো এই তুলসী গাছগুলোতে কিন্তু আমাদের প্রচুর মঞ্জুরি আসে, যে মঞ্জুরিগুলো অ্যাকচুয়ালি হচ্ছে বীজ। আমরা চেষ্টা করব এই যে মঞ্জুরিগুলো এর মধ্যে আসতে শুরু করেছে, দেখো এর মধ্যেও কিন্তু দেখো এই যে মঞ্জুরি আসছে, এই যে গ্রিন মঞ্জুরি মানে সবুজ যে মঞ্জুরিগুলো এগুলো আমরা এই সময় রিমুভ করব না। কারণ মঞ্জুরি আমরা রিমুভ করি কি, যাতে গাছের উপর স্ট্রেস না বাড়ে। যেহেতু এই গাছকে আমরা পাতা হিসেবে নিজেদের কাছে রাখি, শৌখিন হিসেবে রাখি, তাই এই গাছের বৃদ্ধির জন্য কিন্তু বাড়তি যে খাবারের প্রয়োজন হয় তা কিন্তু মঞ্জুরি রাখলে পরে গাছের টবের মধ্যে কিন্তু ঘাটতি ঘটে। তাই আমরা চেষ্টা করব শীতকালে কিন্তু এমন কোনো প্রবলেম নেই, আমরা যদি শীতকালে এর যে মঞ্জুরিগুলো আছে সবুজ মঞ্জুরিগুলো একমাত্র রিমুভ করব না, কিন্তু যেগুলো মঞ্জুরি আমাদের কাছে শুকিয়ে গেছে, যেমন দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু আমার এই মঞ্জুরিটা কিন্তু শুকিয়ে গেছে, তো এই মঞ্জুরিটাকে যদি আমি এরকম হাত দিয়ে ভেঙে নিই তাহলে কিন্তু এই মঞ্জুরিটা কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের কাছে চলে আসবে এবং এই মঞ্জুরিটাকে কিন্তু আমরা স্টোর করে রেখে দিতে পারবো। কি জন্য? আমাদের নতুন চারা গাছ রোপণের জন্য। এর বীজ থেকে কিন্তু আমরা নতুন নতুন চারা গাছ কিন্তু তৈরি করে নিতে পারবো এবং আমাদেরকে নতুন করে কিন্তু নার্সারি থেকে চারা গাছ কিনে আনার কোনো দরকার নেই। তাই চেষ্টা করবে যেগুলো মঞ্জুরি শুকিয়ে গেছে সেই মঞ্জুরিগুলোকে তোমরা কালেক্ট করে স্টোর করতে পারো এবং গাছে যেগুলো গ্রিন মঞ্জুরি রয়েছে সেগুলো রিমুভ না করলেও চলবে। 5 নম্বর পদক্ষেপে আমরা কথা বলবো আমাদের কাছে যতগুলো
তুলসী গাছ আছে সেই গাছগুলোকে এই শীতকালে দাঁড়িয়ে আমরা কেমন জায়গায় রাখবো বা এই গাছের কতখানি সূর্যের আলোর প্রয়োজন আছে। দেখো, সূর্যের আলো কিন্তু তুলসী গাছের বেঁচে থাকার জন্য কিন্তু ভীষণ পরিমাণে দরকার, এবং শীতকালে তো আরও বেশি দরকার, কারণ শীতকালে এই গাছ একমাত্র শুকিয়ে যায়। এই দেখতে পাচ্ছ গাছের মধ্যে কিন্তু ড্রাই হওয়া শুরু হয়ে গেছে। এর প্রধান কারণই হচ্ছে কুয়াশা, কারণ নভেম্বর থেকে কিন্তু শীত পদার্পণ করে এবং তার সঙ্গে টেম্পারেচার ডাউন হয়, এবং ডাউন টেম্পারেচারের জন্য কিন্তু শিশির পড়ে। সেই শিশিরের যদি কণাগুলো এই গাছের মধ্যে প্রতিনিয়ত পড়তে থাকে তখনই কিন্তু এই গাছ শুকিয়ে যায়। তাই চেষ্টা করবে যে কোনো গাছ, এই ছোট গাছ তোমাদের কাছে হোক, বড় গাছ হোক, অন্য মাঝারি সাইজের গাছ হোক, প্রত্যেকটা তুলসী গাছ কিন্তু ছাদ বাগানের এমন অংশে রাখবে যেখানে যেন এই গাছ সারাদিনের রোদ্র পায়, কারণ যত ভালো রোদ এই গাছের উপরে পড়বে তত ভালো কিন্তু গাছ গ্রোথ নেবে, গাছে পোকামাকড়ের সমস্যা হবে না, ফাঙ্গাসের সমস্যা হবে না। তাই চেষ্টা করবে ছাদ বাগানের এমন অংশে গাছকে রাখার যেখানে যেন গাছ প্রপার সানলাইটে থাকে। 6 নম্বর পদক্ষেপে আমরা কথা বলবো যে এই যে শীতকাল আস্তে আস্তে তুলসীজির গাছের পাতা এইভাবে হলুদ হতে থাকে। এই যে দেখতে পাচ্ছ পাতা কিন্তু পুরোপুরি হলুদ হতে শুরু করেছে। এই হলুদ হবার পেছনে কারণগুলো কি কি থাকে? এর প্রধান কারণ হচ্ছে এই যে টব রয়েছে, এই টবের মাটিতে প্রচুর পরিমাণে জল প্রয়োগ করার। টবের মাটিতে আমরা এমনভাবে জল প্রয়োগ করব যাতে টবের মাটি শুকিয়েও না যায় এবং প্রচুর পরিমাণে যাতে মাটি যেন ভেজা না থাকে, এমনভাবে জল প্রয়োগ করব যেন একটা ময়েস্ট মাটি আমাদের এই টবের মধ্যে থাকে। এবং দ্বিতীয়ত কি করব, প্রচণ্ড কড়া রোদের মধ্যে গাছকে রাখবো না যাতে গাছের মাটি শুকিয়ে যায়। মাটিতে যখন আমরা জল প্রয়োগ করতে পারছি না ঠিকভাবে, সেই অবস্থাতে যদি সেই গাছকে প্রচুর কড়া রোদের মধ্যে আমরা রাখি তাহলেও কিন্তু গাছের পাতা ঝরতে থাকে। এবং দ্বিতীয়ত কি হয়, শীত আস্তে আস্তে যদি গাছকে অতিরিক্ত বেশি কুয়াশার মধ্যে আমরা রাখি তবেও কিন্তু গাছের পাতা হলুদ হবে। তো প্রধান এই 3টে কারণ, এক হচ্ছে অতিরিক্ত জল প্রয়োগ করার জন্য গাছের পাতা হলুদ হতে থাকে, দ্বিতীয় হচ্ছে এই মাটির মধ্যে যদি প্রচুর ভেজা ভাব থাকে সেই কারণেও কিন্তু গাছের পাতা হলুদ হবে, তৃতীয় হচ্ছে প্রচুর পরিমাণে যদি কুয়াশা হয় সেই কুয়াশার কারণেও কিন্তু গাছের পাতা হলুদ হবে। তো এই 3টে পয়েন্টকে আইডেন্টিফাই করে তোমরা তুলসী গাছে যত্ন করো, দেখবে খুব বেশি পাতা কিন্তু তোমাদের হলুদ হবে না। 7 নম্বর পদক্ষেপে কিন্তু আমরা সেই সেম পয়েন্ট নিয়ে কথা বলবো যে আমাদের গাছে জল প্রয়োগ আমরা কিভাবে করব, ওয়াটারিং কীভাবে করা উচিত এই শীতকালে আমাদের এই তুলসীজির গাছকে। আমরা এমনভাবে জল প্রয়োগ করব যেটা আমি একটু আগে বললাম যে অতিরিক্ত বেশি যাতে টবের মাটি ভিজে ভিজে না থাকে। এই যে দেখতে পাচ্ছ আমি যেমন হচ্ছে কালকে জল প্রয়োগ করছি, এখন আমার টেম্পারেচার এখানে একটু ডাউন রয়েছে, আকাশ মেঘলা রয়েছে বলে আমার কিন্তু এই মাটি শুকোয়নি। তো এই যে দেখতে পাচ্ছ মাটির মধ্যে এরকম ভেজা ভেজা ভাব, যদি এরকম সবসময় ভেজা ভেজা ভাব থাকে শীতকালে তাহলে কি হবে, তোমাদের কিন্তু এই মাটিটা কখনোই কিন্তু শুকোবে না। এবং না শুকোনোর জন্য হবে কি, এই যে তুলসীর গাছ রয়েছে এই তুলসীর গাছের মধ্যে কিন্তু ফাঙ্গাস প্রবলেম হওয়া শুরু হয়ে যাবে। তার সঙ্গে কি হবে, ডালগুলো শুকোতে থাকবে এবং পাতা কিন্তু হলুদ হয়ে সম্পূর্ণ পরিমাণে ঝরে যাবে। তাই চেষ্টা করবে এমনভাবে এই টবের মাটিতে জল প্রয়োগ করবে যাতে মাটি অতিরিক্ত পরিমাণে ভিজে না থাকে এবং মাটি যাতে খুব তাড়াতাড়ি শুকিয়েও না যায়, এই মাটির মধ্যে যাতে একটা ময়েস্ট ভাব থাকে সেই হিসেবে আমরা জল প্রয়োগ করব। যদি দেখো কারো মাটি একটু দেরিতে শুকাচ্ছে তাহলে তারা 3 থেকে 4 দিন পর পর জল প্রয়োগ করতে পারো, এবং যেখানে একটু কড়া রৌদ্র রয়েছে সেখানে তোমরা সারাদিনে একবার করে জল প্রয়োগ করতে পারো। 8 নম্বর পদক্ষেপে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে এই যে তুলসী গাছের টব রয়েছে এই টব কিন্তু শীতকালে আমাদেরকে অবশ্যই পরিষ্কার রাখতে হবে যদি আমরা শেকড়ের বৃদ্ধিকে ভালো রাখতে চাই এবং যাতে মাটির মধ্যে কোনো ধরনের ফাঙ্গাস না হয়। প্রথম কাজ কি করব, এই যে দেখতে পাচ্ছ আগাছাগুলো জন্মায় টবের মধ্যে, প্রথম হচ্ছে আমাদেরকে এই সমস্ত আগাছাগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এবং যেহেতু এই শীতকালে প্রচুর পরিমাণে পাতা হলুদ হয় তাই এই যে মরা পাতাগুলো টবের মধ্যে রয়ে যায় এই মরা পাতাগুলোকে কিন্তু আমাদের টব থেকে রিমুভ করে দিতে হবে, তাহলে কিন্তু মাটি আমাদের ভালো থাকবে, শুদ্ধ থাকবে এবং সেই মাটির মধ্যে কিন্তু ফাঙ্গাস প্রবলেম হবে না। এবং তার সঙ্গে যদি প্রতি 10 থেকে 12 দিনে একবার করে আমরা টবের মাটিটাকে 1 থেকে 2 ইঞ্চি করে এইভাবে খুঁচিয়ে নিই তাহলে হবে কি, মাটিটা উর্বর থাকবে এবং তার সঙ্গে খোঁচানোর জন্য কি হবে, আমাদের এই মাটির মধ্যে কিন্তু বায়ু চলাচল ভালো থাকবে, কারণ মাটিটা থাকবে ঝুরঝুরে এবং এই ঝুরঝুরে বা বায়ু চলাচল মাটিতে কিন্তু শেকড়ের বৃদ্ধি ভালো হয়। তাই যে পরিমাণ গাছ আমাদের এই সময় শুকোতে শুরু করে শীতকালে, যদি আমরা এই পদক্ষেপগুলোকে সঠিকভাবে গ্রহণ করি তাহলে কিন্তু সেই পরিমাণ গাছ কিন্তু আমাদের কখনোই শুকোবে না। এই পদক্ষেপগুলো গ্রহণ করার মাধ্যমে আমরা কিন্তু এই প্রবলেমগুলো থেকে গাছকে একটু হলেও কিন্তু রক্ষা করতে পারবো। এবার 9 নম্বর পদক্ষেপে আমরা কথা বলবো যে শীতকালে এই গাছকে বাঁচানোর জন্য আমরা কোন ধরনের খাবার এই সময় প্রয়োগ করতে পারি। তুলসী গাছে যেহেতু কোনো ধরনের ফুল হয় না, যেহেতু কোনো ধরনের ফল আসে না, শুধুমাত্র মঞ্জুরি আসে মানে বীজ আসে, এবং এর কিন্তু শুধুমাত্র পাতার শৌখিনতার জন্য এবং
ভেষজ গুণের জন্য কিন্তু আমরা একে আমাদের ছাদ বাগানে রোপণ করে থাকি। তাই চেষ্টা করব এই শীতকালে যতটা পরিমাণ পারার এই গাছকে আমরা নাইট্রোজেন খাবার সরবরাহ করার, সেটা লিকুইড ফার্টিলাইজার হোক বা সেটা ডাস্ট ফার্টিলাইজার হোক। আমি এখানে দু ধরনের তোমাদেরকে ঘরোয়া ফার্টিলাইজার নিয়ে এখন আলোচনা করব। এর মধ্যে প্রথম যে ফার্টিলাইজারটা সেটা কিন্তু লিকুইড ফার্টিলাইজার। এটা কি? এটা হচ্ছে চা পাতা এবং পেঁয়াজের খোসা ভেজানো জল, যার মধ্যে কিন্তু গাছের প্রয়োজনীয় সমস্ত খাদ্য উপাদান আছে। এর মধ্যে নাইট্রোজেন রয়েছে, পটাশ রয়েছে এবং বাকি সমস্ত ধরনের মাইক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে। তো এই যে তরল খাবারটা রয়েছে, এই তরল খাবারটা প্রতি 20 থেকে 25 দিনে আমরা এরকম বড় পাত্রের ক্ষেত্রে, মানে 15 থেকে 20 ইঞ্চির পাত্রের ক্ষেত্রে আমরা কি করব, এই খাবারটাকে মোটামুটি কিন্তু 1 গ্লাসের মতো আমরা প্রয়োগ করে দেবো। এবং আমাদের কাছে যে ছোট পাত্র রয়েছে, সেই ছোট পাত্রের ক্ষেত্রে আমরা কি করব, সেই সেম রেশিওতে 20 থেকে 25 দিনে আমরা এভাবে হাফ গ্লাস করে কিন্তু এই খাবারটাকে 20 থেকে 25 দিন অন্তর অন্তর একবার করে প্রয়োগ করে দেবো। শীতকাল যেহেতু তুলসী গাছের রেস্ট পিরিয়ড, তাই এই সময় অতি বেশি খাবার কিন্তু আমরা গাছকে প্রয়োগ করব না। আমরা চেষ্টা করব 20 থেকে 25 দিনের গ্যাপে বা আমরা মান্থলি একবার করে এই গাছকে খাবার প্রয়োগ করার, কারণ অতিরিক্ত বেশি খাবারও কিন্তু এই গাছের ক্ষতি করতে পারে। এবার দ্বিতীয় যে খাবারটা আমরা প্রয়োগ করব সেটা কিন্তু ডাস্ট খাবার। সেটার জন্য আমরা প্রথম যে উপকরণটা নেব সেটা কি, সেটা হচ্ছে 1 বছরের পুরনো এইভাবে গোবর সার। এরকম গোবর সার তোমরা ম্যানেজ করে নেবে। সেই গোবর সার কিন্তু লিকুইড ফার্টিলাইজার হিসেবে তোমরা ব্যবহার করতে পারো এবং এই ডাস্ট পাউডার হিসেবে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তো এই যে গোবর সার দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভরপুর পরিমাণে কিন্তু এর মধ্যে নাইট্রোজেন রয়েছে এবং গোবর সার কিন্তু মাটিতে ব্যবহার করার ফলে কিন্তু মাটি কিন্তু যথেষ্ট পরিমাণে উর্বর থাকে। এবং এই খাবারের সঙ্গে আমরা দ্বিতীয় যে উপাদানটা এর মধ্যে মিশিয়ে নেব সেটা কি, সেটা হচ্ছে এই যে হলুদ গুঁড়ো। আমরা জানি হলুদ পাউডার কিন্তু একটি অ্যান্টি ফাঙ্গাল পাউডার, তাই মাটির মধ্যে যদি ফাঙ্গাসের প্রবলেম বাড়তে থাকে সেটাকে আটকানোর জন্য কিন্তু কিন্তু সেটা প্রতিরোধ করবে। তাই আমরা কি করব, এই যে খাবারটা রয়েছে আমাদের কাছে, এর সঙ্গে আমরা এখানে 1 থেকে 2 চামচের মতো আমরা কি করব, হলুদ পাউডারকে মিশিয়ে নেব। এর মধ্যে আমরা আরেকটা উপাদান যেটা মেশাবো সেটা কি, সেটা হচ্ছে আমাদের কাছে নিমখোল। এই নিমখোলও কিন্তু মাটিকে কিন্তু বিভিন্ন কীটপতঙ্গ এবং তার সঙ্গে কিন্তু আমাদের মাটির মধ্যে যে ফাঙ্গাস হয় সেটার প্রতিরোধের জন্য কিন্তু একটা ভালো ভূমিকা কিন্তু পালন করবে। এবার এটাকে আমরা সম্পূর্ণভাবে মিক্স করে নেব। এবার সেম ওই রেশিওতেই আমরা একটি খাবার প্রয়োগ করার পর অন্তত 20 থেকে 25 দিন পর আবার সেম খাবারটা, এই যে যেটা আমরা তৈরি করেছি, এই খাবারটা এরকম বড় পাত্রের ক্ষেত্রে আমরা কি করব, 1 থেকে 2 মুঠো করে এই শীতকালে কিন্তু ক্রমাগতভাবে প্রয়োগ করব। তো দেখতে পাচ্ছ আমি এখানে বড় পাত্রের ক্ষেত্রে 1 মুঠ প্রয়োগ করলাম, এখানে আরেক মুঠ আমি এই খাবারটাকে কিন্তু প্রয়োগ করে দেবো। এবং যাদের কাছে ছোট পাত্র রয়েছে, সেই ছোট পাত্রের ক্ষেত্রে, এই যে ছোট পাত্র রয়েছে এর ক্ষেত্রে কিন্তু আমরা এই খাবারটাকে কি করব, আমরা এই খাবারটাকে কিন্তু 1 মুঠো পরিমাণ প্রয়োগ করব 20 থেকে 25 দিন অন্তর অন্তর। এবার সর্বশেষ পদক্ষেপে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে গাছের মধ্যে যে সমস্ত পোকামাকড় এবং যে সমস্ত রোগের আক্রমণ হয় সেগুলো থেকে প্রতিরোধের জন্য আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি। সর্বপ্রথম যেটা আমরা করতে পারি, যদি দেখো যে গাছের পাতায় প্রচুর ফাঙ্গাস প্রবলেম হচ্ছে এবং তার সঙ্গে গাছের পাতাগুলো এইভাবে কালচে কালচে হয়ে ঝরে পড়ছে, তাহলে তোমরা কি করতে পারো, নিম তেল, আমাদের কাছে যে নিম তেল থাকে সেই নিম তেল স্প্রেয়ারের মধ্যে দিয়ে ভালো করে শেক করে নিয়ে আমরা প্রতি 10 থেকে 15 দিনে গাছের প্রত্যেকটা ডগার মধ্যে কিন্তু স্প্রে করে দিতে পারি। এতে কি হবে, এতে গাছের মধ্যে কোনো ধরনের পোকামাকড় আসবে না এবং তার সঙ্গে কিন্তু গাছের মধ্যে যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা, পাতা কালো হয়ে ঝরে পড়া, ফাঙ্গাস প্রবলেম, এগুলোও কিন্তু দূর হবে। এবং এর সঙ্গে সঙ্গে তোমরা কি করতে পারো, তার সঙ্গে যদি তোমাদের কাছে নিম তেল অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে তোমরা হলুদ গোলানো জলও কিন্তু এই গাছের মধ্যে ব্যবহার করতে পারো। এবং যদি কারো গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ হয়, অনেক সময় কিন্তু কালো কালো পোকা বা সাদা মাছিও কিন্তু তোমরা এই সময় দেখতে পাবে, সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, বেকিং পাউডারকে জলের মধ্যে গুলে নিয়ে কিন্তু তোমরা 10 থেকে 15 দিনে একবার করে কিন্তু স্প্রে করতে পারো। বন্ধুরা, এতক্ষণ ধরে যে এই 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এগুলো যদি শীতকালে তোমরা মেনে চলে এই নভেম্বর মাস থেকে পরিচর্যা করা শুরু করো, তাহলে তোমাদের তুলসীজির গাছ কিন্তু কখনো শুকোবে না এবং এই শীতকালে কিন্তু ডাইব্যাক হয়ে কখনো কিন্তু গাছ মরে যাবে না। গাছ থাকবে সুস্থ সবল এবং পরের বছর কিন্তু এই গাছকে আমরা আরও দ্বিগুণ পরিমাণে কিন্তু বৃদ্ধি করে নিতে পারবো। তো এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।